বলতাম না, আমার একটুও কষ্ট হচ্ছে না, আমার একটুও কষ্ট হচ্ছে না, কারণ তুমি আমার পাশে আসছো। তখন আমাকে বলতো যে দুনিয়া সরে মানে গেলেও আমি তোমারে কোনো দিন ছেড়ে যাব না, আর এটা সম্ভব না, আমি তোমার পাশে আছি। এক পর্যায়ে আমার চাকরি করা অবস্থায় যে কিছু টাকা ছিল আমার কাছে, 1,80,000 মতো, আমার হাজব্যান্ড এটা জানতো। তো আমার শ্বশুর আমার কাছে এর কিছুদিন পর থেকেই, ওই বাড়িতে যাওয়ার কিছুদিন পর থেকেই রান্না বাড়া সব কিছুই তো আমার শাশুড়ি সহই করতাম। উনি না সকালে উঠতাম ঠিকই 5টার সময় উঠে নাস্তা টাস্তা, হঠাৎ করে উনি সকাল শুরু করলো কি, সকাল থেকে উনি 12টা পর্যন্ত 1টা পর্যন্ত উনি আমার সাথে আর কথা বলতো না ঘুম থেকে ওঠার পর, 5টা থেকে। তারপর 12টা 1টার পর উনি নর্মাল হইতো। শাশুড়ি এরকম শুরু করলো। কেন শুরু করলো হচ্ছে উনি ওখানকার যারা ছিল, ওখানকার যারা মহিলারা ছিল, মানে আশেপাশে চাচিরা ছিল, ওই এলাকাটা সবাই ওর আত্মীয়। চাচিরা বা ওর আত্মীয় স্বজন যারা মহিলারা বউ দেখতে আসবে, নতুন বউ, স্বাভাবিক, আমি গেছি, যাওয়ার পরে বউ দেখতে আসতো। উনি একটু অন্যরকম টাইপের ছিল, আমার শাশুড়ি কারোর সাথে মিশতো না, এবং ওনার বাসায় কেউ আসতে পছন্দও করতো না, উনিও কারো বাসায় কখনো যেত না, জাহিল এক ঘরে টাইপের ছিল আর কি, যেটা আমি পরে বুঝতে পারছি যাওয়ার পরে। তো ব্যাপারটা এমন ছিল যে আমি যেদিন, আমার তো এগুলো দেখার দরকার ছিল না, ওনার কার সাথে ওনাদের সম্পর্ক ভালো খারাপ, আমি মুরব্বী হিসেবে যেই আসতো পায়ে ধরে সালাম করে ফেলতাম। আমি আমার ভেতরে একটা জিনিস ছিল কি বা অহংকার জিনিসটা আমার ভেতরে কখনোই আমি কাজ করাই নেই। আমি বুঝতেই দিই নেই যে আমি কোন মানে কোত্থেকে কই গেছি, বা আমি বুঝতেই দিই নেই আমি ওদের সাথে মিশে গেছিলাম। আমার হাজব্যান্ড খালি তাকায় থাকতো আমার দিকে যে আনিকা তুমি এই কেমনে পারতেছো, কেমনে কি করতেছো। আমি বলতেছি ওই যে তুমি আমার শক্তি, তুমি আমার সাহস। তো আমি যদি কেউ দেখতে আসতাম, আমি যদি ওনাদের সালাম করতাম, ওনাদের সাথে কথা বলতাম, ওই দিন বলতো দুপুরে মানে আমার হাজব্যান্ডকে ভাত খেতে দিত না, সৌরভের ভাত খাওয়া বন্ধ। মানে ও অ্যাকচুয়ালি এর আগে ওর যে পাঁচটা ছিল, ওই বউটাকে ওরা নির্যাতন করে বের করে দিছিল, এবং যৌতুকের মামলাও খাইছিল এই ফ্যামিলিটা। এই জন্য সরাসরি আমাকে নির্যাতন করতে তারা ভয় পাইতো, আমাকে কুকুরের মতো খাটাইতো, কিন্তু নির্যাতন এই চাপগুলা দিত তা আমার হাজব্যান্ডের উপর। আমার হাজব্যান্ডকে নিয়ে যেত, কিছু হলেই উপরে দোতলায় নিয়ে যেত আমার শ্বশুর শাশুড়ি, ডাক দিয়ে এবং বলতো যে ওরে বড় টাকা দিতে, প্রতি মাসে আমাকে টাকা দিলে কেন তাদের বাজার খরচ দিতে বল, তুই আর তোর বউ থাকতেছিস, তুই কিছু করিস না, তাহলে তোর বউ টাকা দিবে, তোর বউ টাকা দিবে। আমি 1,80,000 টাকা আমার হাজব্যান্ডকে না বলে আমার শ্বশুরকে আমি হাতে দিয়ে দিই। বাহ! এবং সে হাত পেতে নিল? সে আমাকে নিয়ে গেছে ওখান থেকে তুলে, সে আমাকে বলছে যে এটা যাতে সৌরভ মানে আমার হাজব্যান্ড না জানে যে আমার কাছ থেকে সে টাকা নিছে, এবং সে পুকুরে মাছ ফেলবে, তাতে 3টা পুকুর, সে পুকুরে মাছ ফেলবে, সেই জন্য টাকাগুলো নেয়। টাকাগুলো নেওয়ার পরে সে তার কাছে রাখে। টাকাগুলো যখন শেষ হয়ে যায় 3-4 মাসের মাথায়, তারপর থেকে শুরু হয় আসল অশান্তি। কেমন? যেমন হচ্ছে আমার সৌরভ যদি একটু বসে থাকতো, এই যে আমাকে দিয়ে প্রতিদিন 15 থেকে 20 কলসি পানি আনাইতো, যে পুকুর থেকে আমি আনতাম, কারণ তাদের বাথরুম ছিল ওইখানকার ইয়েতে, বাথরুম থাকতো কিন্তু মোটর ছিল না, মোটর লাগাইতো না। আমাকে পাওয়ার পর তার বোনরাও পানি, মানে একটা মানুষ ওখানকার ছেলে দিয়ে পানি আনাইতো। আমি যাওয়ার পর সে ছেলেটাকে তারা বাদ দিয়ে দিছে, আমাকে দিয়ে পানি নেওয়া হইতো 2 মানে দাসীবান্দি বানায় দিল? ওইরকম বানায়, ওইরকম। আমি আসলে ওইটা বলতে চাই না, মানে নিজেকে আসলে এত নিচু দেখতে আমার নিজেরই খারাপ লাগে আসলে। এখন মনে হয় যে কেন তো করলাম, কাদের জন্য তো করলাম। তো 15 থেকে 20 কলসি পানি আনাইতো আমাকে দিয়ে, এটা আমার হাজব্যান্ড মানে দেখছে, দেখার পরে সে হচ্ছে আমার আগে উঠে যায়, 4:30টার সময় 5টার সময় উঠে গিয়ে সে কী করতো, সে পলায় এনে দিত পানি, পলায় এনে ড্রাম ভরে রেখে দিত বাথরুমে, যাতে আমার কষ্ট না হয়। এটাও তাদের প্রবলেম। আমি সকালে উঠে গোসল করতেছি, এটাও তাদের প্রবলেম। আমি বলতে বাধ্য হইতেছি এখন কথাগুলো, এগুলো আমার শাশুড়ির প্রবলেম। এইগুলা যে জিনিসগুলো মেলিগত, সেটা হচ্ছে আমার শাশুড়ির প্রবলেম, আর টাকার প্রবলেম হচ্ছে আমার শ্বশুরের। তুমি সকালে গোসল করতেছো, এটা অসুবিধা, এটা সমস্যা। ওই দিন কথা বলতো না উনি আমার সাথে। তো
আমার হাজব্যান্ডকে একদিন বললাম যে আমার হাজব্যান্ড যখন এগুলো খেয়াল করতেছে, এখন আমার হাজব্যান্ড পানি এনে দিচ্ছে, এটাও তাদের প্রবলেম। আবার দিন ওরা গল্প করতো যে আমার শাশুড়ি আমাকে গল্প করে করে বলতো যে আমি তো জীবনে অনেক কষ্ট করছি, আমি চিটংয়ের মেয়ে ছিলাম, আমিও তো তোমার মতো এরকম কিছু জানতাম না, শ্বশুরবাড়িতে এসে করতেছি না সব, তুমিও করো, শিখতে হবে, করতে হবে। তো ওদের সিলিন্ডার গ্যাসের চুলা ছিল আর আরেক পাশে ছিল মাটির চুলা। তো আমি যখন সিলিন্ডার গ্যাসে কিছু রান্না করতে যেতাম, যেহেতু আমি মাটির চুলায় কোনোদিন রান্না করি নাই বা আমি অভ্যস্ত না, যেটা আমি সত্যি বলবো, এটা আমার অপারগতা ছিল নাকি আমি জানি না, আমি জানতাম না। গ্রামে সব বাসায় এখন সিলিন্ডারের সিলিন্ডার ছিল আর মাটির চুলা ছিল, আমি মাটির চুলা আসলে রান্না কখনো করি নাই। তো আমি যখন গ্যাসের চুলা অন করতাম, আমার শাশুড়ি আমাকে বলতো সৌরভেরই কিন্তু আনতে হবে, তোমারই কিন্তু টাকা যাবে, বুঝো। এটা বলার সাথে সাথে আমার বুকে চাপ মারতো, কারণ আমি আর কত টাকা, আমার কাছে তো টাকা নাই। আমি আমার টাকার মেশিন হইছো, আমি তো ফ্যামিলির কাছ থেকে নিয়েও টাকা দিতে পারবো না ফোন করে করে, কারণ আমার মা বাবা রাজি ছিল না যে কক্সবাজারে কুতুবদিয়ার মতো জায়গায় আমার বিয়ে হোক। তারপরে সৌরভ ভেঙেটা পড়লো কখন বলো তো? ভেঙে পড়ছে বেশি, সব ঠিক ছিল, এগুলো সহ্য করতেছিল, করতে করতে একটা পর্যায়ে আমরা আসলে সিদ্ধান্ত নিই, ও যখন আমি আর টাকা দিতে পারতেছি না, উনি বললাম ওনার বাসা থেকে বের হয়ে যেতে। ছেলেরে? হ্যাঁ, ছেলে বউ বের হয়ে যাও? হ্যাঁ, বের হয়ে যাও। ছেলে বেকার জানার পরেও মানে কি খাবে না খাবে থাকতে দিবেন না, কি খাবে না খাবে, কই যাবে না যাবে, কোনো কিছু যায় আসে না মা বাবা। ওইখানে থাকা সত্ত্বেও পাশে ওনাদের হচ্ছে দরবার শরীফ ছিল একটা, মালেক শাহ দরবার বলে, ওইটা দেখতে যায় অনেকেই। এটা আমি আসলে ওখানে যে দেখি অনেক শ্রদ্ধা করে, ভক্তি নিয়ে ওরা ওইটার সাথেই ওদের বাসা। তো ওই মালেক শাহ দরবার, ওই দরবারে যে মানুষ অনেক মেহমানরা খায়। আমার হাজব্যান্ড নাকি আগের থেকেই কখনো বাসায় ভাত খেতে পারতো না, ভাতের হিসাবও নেওয়া হইতো, তো ওই দরবারে যে খাইতো। তো মাঝে মাঝে দেখা যেত যে যখন ওরা বলতো বাসা থেকে বের হয়ে যেত, ও রাগ করে বাসা থেকে বের হয়ে ওই দরবারে যেয়ে বসে ওখান থেকে দুইটা নিয়ে ভাত নিয়ে আসতো, তরকারি নিয়ে আসতো, মানে বলতো নাও খাও। আমি খাইতাম না, কারণ আমি ওইটা যদি খাই এটা নিয়েও ঘরের মধ্যে অনেক অশান্তি হয়ে যেত। সৌরভকে খুব চাপ দিত, খুব মানসিকভাবে ওকে চাপ দিত, তাও ভেঙে পড়ে নাই, তখনও ভেঙে পড়ে নাই। আমি ওর ফেসবুকে পড়ছিলাম যে ও এক জায়গায় লিখেছে যে আমি নিজেকে অনেক আগে হারিয়ে ফেলবো ভেবেছিলাম, দুনিয়া ছেড়ে দিব ভেবেছিলাম, তোমাকে পাবো আমার সেটা কোনোদিন মনে হয় নাই, আশা রাখি নাই। তোমাকে পাওয়ার পর আমি নিজেকে আবার বাঁচার চেষ্টা। হ্যাঁ, এটা কেন বলেছে, কারণ এই যে আগের বউটার অত্যাচার করতো, আগের ঘরে যে বউটাকে অত্যাচার করে বের করে দিছিল, ও আসলে একটা সংসার করতে চেয়েছিল, একটা মানুষ তার পাশে থাকবে এটাই চেয়েছিল। কি যখন একা থাকতো, ওর স্যাড থাকতো, কান্নাকাটি করতো, ও মাঝে মাঝে ও ভাতে যখন খাইতো তখন ভাতের প্লেটে ওর পানিগুলো পড়তো চোখের, কারণ ও তখন এটা হয়তো আমাদের বাসায় আসার পর লাস্ট 5 মাস যে আমাদের বাসায় ছিল ঢাকায়, ওকে নিয়ে চলে আসে আমি যখন বের করে দেয় ওদের বাড়ি থেকে ওকে। এবং আসার আগে ওইখানকার অনেককেই আমরা সামাজিকভাবে জানা আসি যে আমাদের থাকতে দিতেছে না। তো ওরা বলতো তোর বাবা তো এরকমই, কি করবি, কপালে আসছে এটা মাইনা নে, তখন এটা বলতো। বউটা হয়তো কোনোদিন দেখি নাই, একটা মানে আমরা কোনোদিন দেখি না, আমার চেহারা ওরা কখনো দেখে নাই, আমি এভাবেই চলতাম ওদের সাথে। তো আমার সীমানা ছেড়ে আমি কখনো বের হই নাই, এবং ওরা যা বলতো তাই করতাম, যা বলতো বাথরুম ধোয়া থেকে শুরু করে সব কিছুই করছি, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং আমাকে দিয়ে করাইছে। মিলাইতে পারতাছি না জানো, তোমার এত বড় ব্যাকগ্রাউন্ড, এত বড় পড়ালেখা, এত বড় চাকরি, তোমার বেতনে এখন 20টা ছেলে এত বড় বেতন পায় না, এত বড় বেতনের চাকরি তুমি করতে, সেই চাকরি ছেড়ে তুমি গিয়ে গ্রামের মধ্যে একজনের বাথরুম পরিষ্কার করতেছো তোমার চাকরি। আচ্ছা ঠিক আছে, আমি সৌরভ তুমি চাকরি করবা, মাসে সৌরভকে চালাতে হবে, সৌরভ কিছু করার দরকার নেই, তুমি চাকরি করবা, আমাকে বলতো তুমি চাকরি করবা, চালাবা, আমাদের মানে ওদের মানে ওইটা তো আর ডাইরেক্ট আমাকে বলতো না, ইনডাইরেক্টলি ওদেরকেও চালাইতে হবে আমার টাকা দিয়ে। তো আমাকে চাকরি করতে বলে, আমি ভালো আম্মুকে জানাই, হ্যাঁ ভালো, তাহলে আমরা দুজন ভালো থাকবো, চলো আমরা চলে যাই। এখন যেখান থেকে আমি উইদাউট ইনফরমেশন ছাড়া, উইদাউট নোটিস ছাড়া আমি চাকরি ছেড়ে দিছি, ওরা আমাকে তো আর নিবে না, উচিতই না। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এগুলা অনেক 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 বড় ব্যাপার।
আমি হ্যাঁ চাকরি সুইচ করতে পারবো, চাকরি থাকা অবস্থায় এক চাকরি থেকে আরেক চাকরিতে সুইচ করতে পারবো প্রপার সিস্টেমের মাধ্যমে। হ্যাঁ একটা ফর্মালিটিস আছে সবকিছুর, কিন্তু আমি উইদাউট নোটিস ছাড়া যেখান থেকে চলে আসছি ওখানে তো ফেস ভ্যালু ছিল আমার অনেক, সেহেতু ওরা এক অর্গানাইজেশন না আরেক অর্গানাইজেশন, ইউএনএইচসিআর, ইউনিসেফ, আইওএম, এইসব অর্গানাইজেশনগুলো একটার সাথে একটা রিলেটেড। হ্যাঁ, এবং এই জায়গাটা আমি বলতে চাই, যেই অর্গানাইজেশনের কথা বলতেছে ওর সিনিয়র পোস্টের জন্য ইনফ্যাক্ট আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম সেই সময় কমিউনিকেশন অফিসার হিসেবে। আমারে নেয় নাই, মানে আমি হয়তো অত যোগ্যও না, এবং সেই পোস্টে সে চাকরি করতো। সো হাউ বিগ শি ওয়াজ অ্যাকচুয়ালি, মানে আপনার আমার ধারণার বাইরের বড় অবস্থানে সে ছিল। তারপরে আমি চেষ্টা করছি অনেকভাবে, আসলে বিডি জব সার্কুলারে যেটা হয় আমি সরাসরি বলবো হয় না, রেফারেন্স ছাড়া আসলে কিছু হয় না। করোনার পর থেকে এটা আসলে ওইখানে হয় না। আমাকে ওই পার্টটাতে আসো তো, মানে সৌরভের ব্রেকডাউনটা কোত্থেকে? ব্রেকডাউনটা শুরু হয় আমরা ঢাকায় চলে আসি, 5 মাস চলতে থাকে আমাদের লাইফ। হ্যাঁ, ও একদম আমার বাবা মা একটু মানে ধার্মিক টাইপের ছিল, এবং আমার মা বলতো যে সৌরভ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং তুমি রুটিন শুরু হয়ে গেল ওর। আমাদের ওই অত্যাচারটা ছিল না, ওই চাপ ছিল না যে আমাদের মাসে টাকা দিতে হবে বা কিছু। সৌরভকে কখনো আমার মা আমার বাবা মেনে নেয় নাই যে ফার্স্টে, কিন্তু সৌরভ যাওয়ার পরে ঠিক 2 দিন পরে ওরা সব ভুলে গেছে। মানে ওর ব্যবহার এত অমায়িক ছিল, আমার মনে হয় এই শোটা যদি আমার পরিচিত বা তার পরিচিত কেউ দেখে সবাই বলবে সৌরভ ভালো, সৌরভ ভালো ছিল। এক কথায় আমার হাজব্যান্ড ভালো একজন মনের মানুষ ছিল, যে একটা হাসি দিয়ে সব কিছু ঠিক করে ফেলতে পারত। আর আপনি কখন ওর ভেতরকার কথা আপনি বুঝতে পারবেন, ওর চাপা যে কষ্টটা ছিল মনে। আমি যদি জিজ্ঞেস করতাম সৌরভ তোমার কি খারাপ লাগতেছে, আমাকে একটু বলো তোমার কি হয়েছে, যখন আমাকে ওর ফ্যামিলি এগুলো করতো যে আমি তো ঠিক আছি, তুমি এগুলো চিনি, এগুলো হয় সংসারে থাকলে, শ্বশুর শাশুড়ির সাথে থাকলে এমন হবেই, সব ফ্যামিলিতে এরকম হয়, 2-1টা কথা হবে। তো ও না হাসি দিয়ে উড়ে দিত, বলে না থাক, আমার মনে কোনো কষ্ট নাই। মানে ওর বন্ধু বান্ধব, ওর ভাই ব্রাদার যারা ছিল এত ঢাকা শহরে, কেউ বুঝতো না ওর ফ্যামিলি কেমন, কেউ জানতো না ওর ভেতরে যে এত চাপা কষ্ট ওর ভেতরে ছিল, কেউ বুঝতে পারতো না। শুধু ভাত খাওয়ার সময় যখন ও কান্না করতো, ওর চোখের পানিগুলো ভাতে প্লেটে পড়তো, আমি তখন জিজ্ঞেস করতাম যে সৌরভ একদিন হাত ধরে ফেলছি, আমি বলছি কি তুমি এইভাবে কান্না করলে আসলে আল্লাহ কষ্ট পাবে, মানে তুমি এরকম করো না মনটাকে, তোমার ভিতরে যে এত চাপা কষ্ট, তোমাকে যে ভাত নিয়েও এরকম করছে তোমাদের বাসায়, এগুলা নিয়ে কষ্টে যে তুমি ভাত খেলেও কান্না করো, চোখের পানিটা যখন ভাতের উপর পড়ে। আমার আম্মু বলতো যে আব্বু এবার এরকম করো না, মানে সবাই ওকে সান্ত্বনা দিত। লাস্টের দিকে আমরা রোজার সময় চলে আসি ঢাকায়, আর পারি না। এই কথাগুলো বলতেছিলেন, আমি অসংখ্য ছেলেকে চিনি যাদের এরকম পরিস্থিতি হয়েছে। একটা মানুষের খারাপ সময় তো যেতেই, যে কোনো ছেলে যে কোনো মেয়ে তার খারাপ সময় যেতেই পারে। তার খাবারের খোঁটাটা যখন আসে না, ভাতের প্লেট সামনে থেকেও নিয়ে গেছে, এরকম হয়েছে। দিস ইজ আনএক্সপ্লেইনেবল, এটার কোনো ব্যাখ্যা হয় না। এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা বাইরের মানুষ কেউ করে না, ও সুইসাইড করার মতো ছেলে ছিল, জন্মদাতারা করে। ও সুইসাইড করার মতো মানুষ ছিল না, যে মানুষটা আমাকে সবসময় সান্ত্বনা দিত, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না। ও তো সবসময় বলতো যে তোমার ছেড়ে যাবে না, কোনো যাবে না। এবং যে মানুষটা এত শক্ত ছিল, এত স্ট্রং, সে ভেতরে ভেতরে যে এত চাপে ছিল, আমি একসাথে থেকেও কেন বুঝলাম না তার ভেতরে যে কখনো সুইসাইডের চিন্তা আসতে পারে। ভাইয়া আমি কোনো দিন রিয়ালাইজ করি নাই। ভুল এই অনুষ্ঠানটা যখনই আমি বসি, এক একদিন এক এক রকম অনুভূতি আমার ভেতরে ভর করে। আজকের অবস্থাটা আমার খুব সমীচীন না, মানে আমি অফেয়ারে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম তো না, আসলে শুনছিলাম একটা মেয়ের ভাগ্য কতটা সুন্দর এবং কতটা নির্মম হতে পারে একই সাথে। স্বামী সোহাগ যে পেয়েছে, আবার সেই স্বামী তাকে ছেড়ে চলে গেছে, বাধ্য হয়েছে। আমি নাম ঠিকানা তার বলতে পারছি না, খুব খুব সঙ্গত কারণে। কেন, আপনি পুরো গল্পটা শুনলে বুঝবেন। বোন, আমি জানি না তোমাকে আমি কি বলে সান্ত্বনা দেব, মানে আসলে কোনো ভাষা নাই।
আমি দোয়া করি শুধু। আসলে আসলে আমি অনেক দিন ধরেই আপনাকে দেখতেছিলাম, পেজগুলো আমি আমার হাজব্যান্ড সহই দেখতাম, অনেক ধরনের অনেক রকম প্ল্যাটফর্মই দেখছি, কিন্তু আপনার শোগুলো আমার ভালো লাগতো। কিন্তু আমি আজকের এই দিনে আমার যেখানে আসতে হবে কখনো আমি এটা ভাবতে পারিনি। আসলে আজকে 1 মাস 1 দিন আমার হাজব্যান্ড এই দুনিয়াতে আর নাই। তো আমি কথাগুলো বলতে আসছি কারণে যে নাই মানে কেমন এই করে দুনিয়াতে নাই। কেমন করে মারা গেছে? সে সুইসাইড করেছে। সে সুইসাইড করেছে। ফার্স্ট অফ অল আমাদের ভালোবাসার বিয়ের পর অ্যাকচুয়ালি ভালোবাসাটা শুরু আমাদের মাত্র 1 বছর। ও আদর করতো আপনাকে না, ওর ঝগড়া ছিল আপনাদের? না, আমাদের মধ্যে কখনো কোনো কিছু নেই, কিছু হয় নাই, কোনো দিন নেই। 1টা বছরে সে আমাকে হাত পায়ের নখগুলো পর্যন্ত কেটে দিত, আমার মাথাটা পর্যন্ত আশ্রয় দিত। ওই যে আমরা একটা সময় দেখি না টিনামা নাটকে যে মানুষ হাজব্যান্ডরা কেয়ার করে, এই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগতো। আসলে কি হাজব্যান্ড এমন হয়? আমি তারপর রিয়েলাইজ করলাম 1 বছরে হাজব্যান্ডরা আসলেই এমন হয়। ধরেন আমি কোনো কাজ করতেছি, কোনো কিছু নিয়ে কিচেনে বা কোথাও, আমি ওর আগে ঘুম থেকে উঠে গেছি, সে আমার ওড়নাটা নিয়ে ঘুমায় থাকতো, ওড়নাটা নাকের কাছে নিয়ে ঘুমায় থাকতো, বলতো যে তোমার স্মেল ছাড়া আমার ঘুম হয় না। বিয়ের 9 দিনের মাথায় ও কক্সবাজারের বাসিন্দা ছিল, কিন্তু ঢাকায় ওর আসলে ঢাকায় থাকতো। আমাকে দেখে সে পছন্দ করে বিয়ে করে, এবং সে বিয়ে হয়েছে, হওয়ার পরে আমি আমার শ্বশুর বাড়ি যাই। যাওয়ার পর থেকে আসলে গ্রাম অঞ্চল ছিল, তো এটা হচ্ছে কক্সবাজারের থেকে আরও চকরিয়া থেকে একটু ভেতরের দিকে কুতুবদিয়া, একটা দ্বীপ ওদের বাড়ি। তো আমি যখন বিয়ের পর ওর বাড়িতে যেতে চাই, তখনই একটা কথা বলছিল আমার, এখন মানে এটা স্পষ্ট মনে আছে যে আসলে আমি তোমাকে আমাদের বাড়িতে নিতে চাই না, আমার বাবা একটু লোভী। এই কথাটা সে তখন আমাকে বলে নিছে। বিয়ের 7 দিনের মধ্যে? বিয়ের 7 দিন না, বিয়ের পরের দিনই সে আমাকে এটা জানায়। বাবা লোভী? ওর বাবা একটু লোভী টাইপের। আচ্ছা, কথাটা জানে। তো আমি বলছি যে ওর নাম মানে সৌরভ ছিল। তো সৌরভ বলতো কি যে আমি জানি তুমি খুব স্ট্রং একটা মেয়ে, কিন্তু ওরা তোমাকে টিকতে দিবে না, ওরা একটু লোভী। তো আমি বলছি কি আমার একটা ফ্যামিলি দরকার, আমি শুধু একটা ফ্যামিলি চাইছি ওর কাছে। বলছি যে আসলে আমার একটা ফ্যামিলি দরকার, আমি সবাইকে নিয়ে থাকবো। এবং এটা আমার শ্বশুরবাড়ির মানুষরাও জানতো, পরে জানতো, মানে সবসময় জানতো যে আমি একটু ফ্যামিলি পছন্দ করি, একসাথে থাকার মধ্যে যে ফিলটা ছিল, আনন্দটা ছিল, এটা আসলে একা থাকার মধ্যে নাই। আমি এটা আমার মা দাদি চাচি, মানে আমাদের সবাই একসাথেই ফ্যামিলি ছিল সবার। তো বিয়ের পরে আমি আমার বিয়ের 9 দিনের মাথায় আমি ওদের বাড়িতে যাই। যাওয়ার পর থেকে প্রথম থেকে ওরা খুবই আদর করছে। ও একটাই ভাই, ওর 4টা বোন। বড় বোনের বিয়ে হয়েছে চিটং থাকে, মেজো বোনেরও বিয়ে হয়েছে ঢাকায় থাকতো, কিন্তু ওইখানে বিয়ের পরে ওইখানেই থাকতো, ওই সংসারই, মানে সে প্রেগনেন্ট ছিল, এই জন্য ওখানেই ছিল। এবং ছোট আরও 2টা বোন ছিল। তো বিয়ের পর থেকে তাদের হচ্ছে একটা জিনিস বুঝলাম, আমার হাজব্যান্ডকে তারা সবসময় খুব মানে প্রায়োরিটি দিত না। সে যে বড় ছেলে, তাকে প্রায়োরিটি দিত না। কেমন, সে খেতে বসলেও তার অনেক কিছু হিসাব করা হইতো। সে খাচ্ছে, এটা তাদের পছন্দ না, সে বসতেছে, এটা তাদের পছন্দ না। মানে এটা কারণ ছিল সে করোনার পরে আসলে কিছু করতে পারে নাই, তার বেকার ছিল, বেকার ছিল, সে কিছু করতে পারে না। আই হ্যাভ সিন ইট। দেখেন, ওর কথা আপনাদের অনেকেরই মনে হতে পারে যে ও হয়তো ভুল বলছে, মা বাবা কি সন্তানের আসলে এরকম ভিন্ন চোখে দেখে? আই হ্যাভ সিন ইট, আমি নিজে দেখেছি। অসংখ্য প্রমাণ আমার নিজের কাছে আছে যে বেকার ছেলে হইলে ওই মা বাবার চোখেও ছেলেটা বিষ। বলে না যে একই পেট থেকে জন্মানো সন্তানের মা বাবা কোনোদিন আলাদা করে না, তাহলে আপনি জানেনই না, অথবা আপনি দেখতে চানই না আসলে। আমি আসলে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে বাবা মা নিঃস্বার্থ ভালোবাসে, আমরা জানি, কিন্তু একটা সময়ে বাবা মা আসলে পজিশন অনুযায়ী সন্তানদের ভালোবাসা, এর চেয়ে বড় সত্যি নেই।
ডিফাইন করে। এর চেয়ে বড় সত্যি নেই। আমি নিজ চোখে দেখেছি, আমি ঢাকার একটা মেয়ে হয়ে আমি সেই দ্বীপের মধ্যে তাদের সাথে বসবাস করে আমি সকাল 5টায় উঠে আমি তাদের জন্য 30 থেকে 35টা রুটি বানাই সবার জন্য, আমি নিজের হাতে। এবং ওখানকার আশেপাশে এলাকার যারা ছিল তারা সবাই সাক্ষী, এগুলো দেখেছে তারা। আমি জানি না এই কথাটা আমার বলা ঠিক হচ্ছে কিনা, তুমি আমাকে না করেছিলে বলতে, কিন্তু আমরা যখন অফেরে কথা বলছিলাম, ও ঢাকায় বাড়ি আছে, ও প্রায় লাখ টাকা বেতনে চাকরি করতো, এরকম একটা মেয়ে, এবং সেই মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে চাকরি বাকরি ছেড়ে রুটি বানাচ্ছে ভোর 5টায় উঠে, এবং তার পরিণতি হচ্ছে এটা। আমার এমন কোনো কিছুই চাহিদা ছিল না, তারা আমাকে বিয়েতে একটা শাড়িও দেয় নাই, একটা নাক ফুল পর্যন্ত কখনো দেয়নি। আমার এগুলা নিয়ে কোনো আফসোস ছিল না, আমার হাজব্যান্ডের আফসোস ছিল। ও খালি আমাকে বলতো কি, আনিকা আমার যখন টাকা হবে, আমার মেহেদি খুব পছন্দ ছিল, সে বলতো আমি তোমাকে খালি মেহেদি দিয়ে ভরায় দিব আর টাকার উপরে তোমাকে খালি শুয়ে রাখবো। আমি বলছি আমার এগুলো কিচ্ছু লাগবে না, তুমি আমাকে যে ভালোবাসাটা দিচ্ছ এটাই আমার জন্য অনেক। আমি দেখছিলাম তোর ফোনে তোমার জামাই তোমাকে মেহেদি দিচ্ছে। হ্যাঁ, ছবি আছে আমার কাছে, নিজে মেহেদি দিচ্ছে, নিজে মেহেদি। আমার যখনই মন চাইতো আমাকে মেহেদি দিয়ে দিত। এবং আমাদের ফেসবুকের বেশিরভাগ কথাগুলাই ওর আমাকে নিয়েছিল, আমার চেয়ে বেশি ভালোবাসতো ও আমাকে। আমি এটা বড় গলায় বলতে পারি, আমি খুব লাকি ছিলাম। এমন লাকি না হলে মানে একটা মানুষ আমার হাত পায়ের নখ কেটে দিছে, এগুলো আমি মারা যাওয়ার পর তার মানি ব্যাগ থেকে পাই যে সেগুলো জমায় রাখতো। তারপর তো ওখানে নখগুলো কেটে ও ফেলেও দিত না, রেখে দিত। ও কোনোদিন নখগুলো ফেলতো না, আমি জানতাম না যে এই কাজটাও করতো। এত ভালোবাসতো তোমারে? আসলে এই মানুষটা অনেক ভালোবাসতো। এবং আমার এই 1 বছর আমার সারা জীবনের চেয়ে আমার যত দুঃখ কষ্ট যত কিছুই ছিল, যত স্ট্রাগল ছিল, এই মানুষটা আমাকে সব ভুলাই দিছিল। সব। তার মন ভালো ছিল, সে ভালো মনে একজন মানুষ ছিল, এটা সারা দুনিয়া বলতে বাধ্য হবে। শুধু তার অপরাধ ছিল সে বেকার। তো এভাবে আমার তো সকালে যখন আমি রুটি বানাতাম, আমার শাশুড়ি বলতো যে ওকে দিবা একটা পরোটা। এবং ওনার 4 মেয়ে ছিল, 4 মেয়ে মানে 4 মেয়ের মধ্যে 3 মেয়ে ওখানে উপস্থিত ছিল, আরেক মেয়ে তো ছিল না, ও আসতো মাঝে মাঝে। ওদের জন্য 2টা 3টা যতটা বরাদ্দ আমি বানাতাম, ছেঁকতাম, দিতাম বানানো। তখন আমার শ্বশুর আমাকে খুব আদর করে, আমার বৌমার জন্য এসে সে আমার বৌমা আমার ছেলেকে চেঞ্জ করে দিছে। ওর লাইফটা এক সময় একটু স্পয়েল হয়ে গেছিলো আমার হাজব্যান্ডের, যখন করোনার পরে আসলে বিজনেস সব কিছু থেকে ও সরে গেছিলো, অনেক কিছুই ছিল না ওর। ও আসলে ঢাকায় একটা হলে থাকতো, কিছু স্টুডেন্টদের সাথে হলে ছিল। ও অনেক কষ্ট করছে, লাস্ট পারে নাই, সার্ভাইভ করতে পারে নাই। পরে তো আমার সাথে বিয়ের পর ওদের বাড়িতেই উঠলাম। ওদের জায়গা জমির কোনো অভাব নাই, ওদের 2তলা বাড়ি, সবকিছু ঠিক আছে। অভাবটা ছিল ওর আরেকটা পাস্ট ছিল, যেটা আমি বিয়ের পরে জানি। সেটা হচ্ছে আমার এদিক দিয়ে আমি আসলে ও মারা গেছে, ওকে দোষী করবো না, ও ভয় পাইছে যে আমি হয়তো বা এটা পাস্ট শুনলে হয়তো বা তাকে বলেছিল যে হ্যাঁ ওর একটা পাস্ট ছিল, আমি জানতে চাই না। আমি বলছি আমি আমার দরকার নাই পাস্টের, তুমি আমাকে যা দিচ্ছ এনাফ। আমার সে লয়াল ছিল, সে আমার কাছে 100। এবং সে নিজে যাওয়ার আগে বলেও ছিল আমার ওই এলাকায় কিন্তু আমার বাবাকে লোভী হিসেবে চিনে, ওই বাবাকে হাসান মাস্টারকে মানুষ লোভী হিসেবে চিনে। আমি কখনো বিশ্বাস করিনি, আমি আসলে চিন্তা করিনি বাবা মা কেমনে এমন হয় হইতে পারে। এটা আসলে ওরা তো ফোননি ছিল না, না ওইরকম না যে মানে না খেয়ে তো থাকতো না, অবশ্যই না। তাদের নিজেদের পুকুর ছিল, ধানের ছিল, নিজেদের ধান থেকে। আমি এমনও হয়েছে, আমি ছবি আছে আমার কাছে, ভিডিও আছে, আমি ধান নিতেছি আমার শ্বশুরের সাথে, বস্তায় বস্তায় ধান নিয়ে দোতলায় ছাদের মধ্যে দিতেছি। আমার মতো মেয়ে, যে মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে পাশ করে আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেছে, সেই মেয়ে। দেখবা আমি ঠাস করে মারা গেছি, এটা বিয়ের পর থেকেই বলতো, তুমি ঠাস করে মারা গেছি, তুমি তাকায় থাকবা কিন্তু কিচ্ছু করতে পারবা না, তোমার সামনে দিয়ে আমাকে নিয়ে যাবে।
আমি তো তুমি এগুলা কি বলো, মানে আমি উড়াই দিতাম ব্যাপারটা, কারণ ও এটা কেন বলে কি আমার ভালোবাসা বেশি পাওয়ার জন্য বলে, মানে আমার ধারণা ছিল এরকম যে কিন্তু ও তো তোমার চেয়ে তোমাকে বেশি ভালো। হ্যাঁ আমার চেয়ে আমাকে বেশি ও ভালোবাসতো। আমি শুনছি তোমাকে খাওয়াই দিত। খাওয়াই দিত, মানে আমাকে গোসলটা পর্যন্ত ভাইয়া করে দিত। আমার মা বলতো কি, আমাদের বাসায় যখন এসে এমন করতো, আমার মা বলতো এমন জামাই আমি কোথাও দেখি নাই, বউরে গোসলটা পর্যন্ত করাই দিতে হয়। বলে যে আম্মু একটু মোটা, ও একটু গুল্লু গাল্লু তো পারে না, এগুলো পারতেছে না নিজের ঠিক মতো। আমি একটু হাঁটতে নিলে বলতো কি আমার বউ একটু হাঁটতেও পারে না, এত গুল্লু গাল্লু হয়েছে হাঁটতেও পারে না, হাঁটতে কষ্ট হয়, মানে আমার হাঁটতেও পর্যন্ত দিত না। একটু দূর গেলেই হাঁটলে বলছে রিক্সা নাও, রিক্সা নাও, একটা কিছু না, এরকম করতো। সেই দিনের ঘটনাটা বলো। তো এখন আসি, আমার ভাই হচ্ছে, আমরা এক ভাই এক বোন। আমার ভাই বাইরে থাকে, আমেরিকাতে আছে উনি, আমার বউ সহ আছে। তো যখন আমরা 5 মাস থাকি, আর কেউই তো ফ্যামিলি মেনে নেয় নাই, কিন্তু 5 মাস থাকার পর আমার বাবা মা সৌরভের ভক্ত হয়ে যায়। উল্টা আমি যদি ও সৌরভের সাথে একটু রাগ হইতাম, ওরা আমার সাথে রাগারাগি করতো। ওর সাথে কোনো রাগ হওয়া যেত না। ও কি বলবে, ও তো জীবন আমাকে একটা বকাও দেয় না, ও কিছু আমার ফ্যামিলি আমাকে বকতো, ওই সৌরভ কিন্তু কোনো কথা বলবা না, কোনো ধরনের কথা বলতে পারবে না। এবং ইভেন ও যে কিছু করতো না, আমার বাবা মা কখনো ওরে বুঝতেই দিত না। আমার বাবা ওরে ধরে ধরে এমন হয়েছে, মসজিদে যে নামাজ পড়তেছে, যে মানুষটা বিছানা থেকে উঠতে পারছে না, সে সৌরভের কপালে চুমু দিত আর বলতো আমি একটা রত্ন পাইছি, এমনও হয়েছে। অথচ যার বাবা মা তার অবহেলা করে তার বাসার থেকে বের করে দিছে, কিছু করে না দেখ। তো আমরা কি করি, আমরা যখন আমার ভাই রাজি হলো এক পর্যায়ে যে ঠিক আছে, আমি শুনলো যে রিভিউ ভালো গেল সৌরভের, যে না অনেক ভালো ছেলে অনেক কিছু, তাহলে ওর ফিউচারটা শুধু টাকার জন্য হচ্ছে না, তাহলে আমার বোনের জন্য, আমি একটা বোন, তা বলছে আমার বোনের জন্য আমি সব কিছু মেনে নিছি, ঠিক আছে আমি আম্মা তুমি ব্যবস্থা করো যেভাবে হোক, আমি ওকে ওর জামাইকে এখানে নিয়ে আসবো আমার কাছে। কিন্তু তার জন্য কি লাগবে, তার জন্য হচ্ছে ওর পেপারসগুলো লাগবে, আমাদের কাবিননামা, ওর পাসপোর্ট, ওর এনআইডি কার্ড, ওর বাবা মার বার্থ সার্টিফিকেট, যে একটা বাইরে যাই, মানে একটা 1000 রকম পেপার, অনেক রকমের লাগবে। যদিও আমার ভাই ওখান থেকে করতেছে, তারপরও ওর পেপারসগুলো লাগবে যেগুলো দরকার। তারপর আমি ওর পায়ের কাছে বসলাম, আমি বললাম জান চলো চলো, আর এটা কোনো সমাধান না, তোমার বাবা মার সাথে এভাবে তুমি লড়াই করে পারবা না, চলো আমরা টাকা পয়সা হলে পেপারস আসলে রেডি করে নিব, চলো। বলা যে আসলে এখন আর পেপারসের জিনিসটা সীমাবদ্ধ নাই, আমার বাড়িতে কেন আমাকে ঢুকতে দিবে না, আমার অধিকার, কেন আমার বউ নিয়ে আমি ঢুকতে পারবো না। এর আগে আমার লাইফ নষ্ট করছে, এর আগের বউটাও এইভাবে এরকম করে ওরা শেষ করছে। এবার আমি তাদের এতবার অনুরোধ করছি, বিয়ের পরে নাকি সে উপরে আলাদা বাবা মাকে নিয়ে হাতে পায়ে ধরছে যে এই সংসারটা যাতে আমার নষ্ট না হয়। তারপরে সে বলছে কথাটা আর পেপারসে নাই আনিকা, আমি কোনোভাবেই মানবো না, আমি কুতুব দিয়েই যাব। তারপরে আমিও রাগ হয়ে আমি একটু তাকে, কখনো আমি একটা মুখ দিয়ে, ও আমাকে কখনো অসম্মান করে না, আমিও করি না, আমি রাগ হয়ে ভেতরের রুমে এসে আবার শুয়ে পড়লাম। শুয়ে সে কানতে স্যার বলতেছি আল্লাহ তুমি আমাকে কি পরীক্ষায় ফেললা, মানে বাবা ছেলের মধ্যে আমি যা ছিলাম মিল করাই দিতে, খালি মিল করাই দিতে, যে না ঠিক হয়ে যাক সব কিছু। এক পর্যায়ে ওই 2 দিন না খাওয়া, তার মধ্যে আমি একটু কানতে কানতে আমাকে মারছে, এই কষ্ট দুইটা মিলে আমি না একটু তন্দ্রার মতো চলে আসছে, অজ্ঞান হয়ে যাওয়ার কথা, তন্দ্রার মতো চলে আসছে। তো হঠাৎ করে একটা কিছু পড়ার আওয়াজ পেলাম, আমি জ্ঞান জানি দৌড় দিয়ে উঠে এসে দেখি আমি যে হিজাব পড়তাম মোটা, একটা টুলের উপর একটা চেয়ারের উপর উঠে ও ঝুলে গেছে। তোমার হেজাব, আমার হেজাব ও ঝুলে গেছে। আমি সাথে সাথে গিয়ে পা ধরে এরকম আর আমার কাঁধের উপর পাটা আলগায় দিলাম এভাবে, আর জোরে চিৎকার করতেছি সৌরভ তুমি যা বল আমি তাই করব, তুমি এটা করো না, তুমি দড়ি খুলো, মানে তুমি ওন্নাটা খুলো, নিজের গলা থেকে খুলো। এখন আমি যদি ওরে হাতটা ছেড়ে দেই ও ঝুলে যাইতেছে, আমি তো ছাড়তেও পারতেছি না।
ঘরের মধ্যে একটা মাঝারি সাইজের কেচি ছিল আমার রুমে, আমি মানে ভেতরের রুমে আমি রুম থেকে কেচিটা যে আনবো, ওর পা ছাড়লে দেখা যেতেছে ঝুলে যাইতেছে, আমি পাটা কোনো রকম টুলের উপর, তখন কেউ নড়তেছে না এরকম মানে তার হচ্ছে- আগেও পড়ে গেছে, ও শেষ পড়ে গেছে, তার আগে শেষ। শেষ হয়েছে। আমি দেখতেছি ওর শরীরের হাত পা গরম হচ্ছে, জিব্বা বের হয় নাই, সব ঠিক আছে, কিন্তু আমি ভাবতেছি ও বেঁচে আছে। আমি খালি কথা, আমি জানি যে ও শুনতেছে আমার কথা, ও যাবে না, ও বাঁচবে, আমার কথা হচ্ছে বাঁচবে। ও তার আগে তো মরে গেছে। আমি তো কোনোদিন এই দৃশ্য চোখের সামনে দেখিনি, আমার তো শরীর কাঁপতেছে। তার আগে ওই দিনই সকালবেলা আমাদের আরেক এনজিওর আপু, উনি 8 তলায় থাকে, আমার রুমের বারান্দা দিয়ে দেখা যায়, ওই আপুর সাথে আমি লিফট দিয়ে নামতেছিলাম, কথা হয়েছে। আমি বললাম আপু, আমাকে টেনশন দেখে বলতেছে কি হয়েছে আপু? আমি এরকম এরকম শ্বশুর ভাইয়ের সাথে ঝামেলা, আমাদের তো খাওয়া দাওয়া নাই আপু। আপু বলে আরে দূর আপু, রাখেন তো, আপনি ভাইয়ারে নিয়ে আমার বাসায় এসে খান, 8 তলায়, মানে 8 তলায় থাকে ওই আপু, 8 তলায়, ওই যে আমার রুমে এসে খান। ওই আপু যদি এই শোটা দেখে আপু দেখবে, আপু বলছে আমার রুমে এসে খাবেন, কোনো সমস্যা নেই, ভাইয়ার নিয়ে আপনি আমার রুমে এসে খান। না খায় একটা মানুষ থাকে নাকি 2 দিন? আমি মানুষের কাছে আওলা তো করতে চাইছি, ওখানে ধার নিতে চাইছি টাকা। ওই আপুও ছিল ওই সময়, ওই আপুর কাছে আমি ধার নিতে গেছি টাকা, যে আপু আমরা থাকতে পারতেছি না এরকম। তুমি নামাইলে কেমনে ওরে? তারপরে আমি তো কাঁধে পা এভাবে নিয়ে রাখছি, আর তো সমানে চিল্লাইতেছি, কিন্তু ও যে দরজা লক করে রাখছে, এটা তো জানো না। ও প্যান্ট পরা ছিল, খালি গায়ে ছিল, আস্তে করে দেখলাম কি প্যান্টটা পরে যেতেছে কোমর থেকে। এখন আমি পাশে প্লাস্টিকের যে চেয়ারটা ছিল ওইটা নিয়ে দাঁড়ায়, এখন কেচি নিছি, কেচি নিয়ে, হিজাবটা তো মোটা, আমি এটা এক পাশে অনেকবার চেষ্টা করতেছি, আমি এটা দিয়ে কাটতে পারতেছি না, আর এক হাত দিয়ে কোমর ধরে রাখছি, আরেক হাত দিয়ে এমন করতেছি, আর চিল্লাইতেছি, 3টা কাজ একসাথে করতেছি, আমি দরজাও খুলতে পারতেছি না। এখন আমি কাটতে যখন আর পারি না, ওর লাইটার ছিল, ম্যাসলেটার, সিগারেট খাওয়ার, ওইটা দিয়ে আমি আগুন ধরাই দিছি, হ্যাঁ, উপর থেকে যেটা ঝুলাইছে ওইটা নিয়ে আবার ওর এক হাত দিয়ে ধরে এরকম আগুন ধরাইছি, কিন্তু আমি তো মোটা, প্লাস্টিকের চেয়ারটা বারবার পড়ে যেতেছে, আমি তাও পারতেছি না। প্লাস্টিকের চেয়ার উঠাইতেছি, দাঁড়াইতেছি, ওকে ধরতেছি, আবার লাইটার ধরাই দিছি। এখন লাইটার কতক্ষণ জ্বলবে? মোটা হিজাবটা, ওই শালের মতো যে হিজাবগুলো থাকে, এখন লাইটারের মাঝখানে যে একটা বল্টু থাকে ওটা খুলে পড়ে গেছে, লাইটার আর কাজ করে নাই, ওইটার পুড়ে গেছে অর্ধেক, কিন্তু আর ও পড়তেছে না। এখন আমি ওরে কোনো রকম টুলের উপর দাঁড়া করাইছি, তখন প্যান্টটা আস্তে করে যখন পরে নিচে গেল, ঠাস করে শব্দ হচ্ছে চাবি, চাবি দিয়ে আমি দরজা, তখনই চাবিটার বুঝলাম যে পকেটে ছিল, চাবি নিয়ে দরজা খুলে এক চিৎকার দিছি। আর বারান্দায় যে ওই যে 8 তলায় যে আপু থাকে, বারান্দা থেকে ওনাকে বললাম আপু আপনি রিসেপশনে যে বলেন একটা অ্যাম্বুলেন্স নিতে, আমার হাজবেন্ড ফাঁসি দিতেছে। মানুষ জমে গেছে আমার রুমের সামনে, সবাই ভাইয়া ভিডিও করতেছে, জানেন, একটা মানুষ ওরে নামাইতেছে না, আমি একলা ধরে বলতেছি আপনারা ওকে নামান, আমার হাজবেন্ড এখনো বাইচাছে, হাত পা গরম, নামান ওকে, নামান ওকে, নামান আপনারা। কেউ আসে না, সবাই ভিডিও করে। একটা ভাইয়া এসে পরে বলছে ওই আপু ধরে আসছে, আপু বলে যে হাত পা মালিশ করে, নামানোর আগে ওই আপু আসছে। এখন একটা ভাইয়া এসে কেচি দিয়ে কাটছে, আর ধাপ করে নিচে পড়ছে, আমি ওইভাবে ধরে ফেলছি, ধাপ করে যখন পড়ছে তখনও ব্যথা পাইছে একটু। তারপরে আমি ওরে ধরে মুখ দিয়ে, মানুষ আসে নাকি না এগুলো আমি কোনো কিছু খেয়াল করি নাই, মুখ লাগায় শ্বাস দিতেছি, বুকে পাঞ্চ করতেছি। ওই আপু এসে বলতেছে হাত পা মালিশ করেন, আমি হাত পা মালিশ করে বলতেছি যে একটা অ্যাম্বুলেন্স আনেন, আপনারা একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে দেন। নিচে রিসেপশন পর্যন্ত কেউ যায় না, কেউ আসেও না, একটা অ্যাম্বুলেন্স আনে না। আধা ঘন্টা ওকে এরকম বুকে, আধা ঘন্টা এই অবস্থায়। এর মধ্যে পানি দিছি যে মুখে টুখে, প্যান্ট খুলছে, সিকিউরিটি গার্ড সব প্যান্ট খুলে লুঙ্গি পরানো হয়েছে। তারপর একটা হুইল চেয়ার নিয়ে আসছে ওরা। তখন চেঞ্জ নাই, মানে তখন পালসটা ছিল, আমরা দেখছি পালসটা ছিল, হ্যাঁ আমি তো বেঁচে আছে, তখনও বেঁচে আছে, মানে তখনও শরীর গরম, পালসটা ছিল। তো আমি নিজে নামাইতে পারি নাই, যে লোক নামাইছে সিকিউরিটি গার্ড বলতেছে আমার তো শরীর কাঁপতেছে, আমি তো বুঝতেছি না পালস আছে কি নাই, আমি খালি মুখে শ্বাস দিচ্ছি, মুখের সাথে লাগায়, তখন 3বার শ্বাস দেওয়ার পরে ও নাক দিয়ে একটু সর্দির মতো আসলো, ওটা মুছলাম। আর পালস দেখতেছে, ওই লোক পালস আছে, হাত গরম আছে, পা গরম আছে। তো আমি ওকে উঠায় ওই হুইল চেয়ার নিয়ে আসলো, নিয়ে নিচে গিয়ে দেখি 7 তলা থেকে নামাইলো, নামানোর পর নিচে গিয়ে দেখি একটা টমটম, ওর একটা টমটম আছে, ওর মধ্যে আমি 999-কেও ফোন দিতে বলছি, ভাইয়া 999-এ ফোন দেন।
999 পুলিশরাও চলে আসছে। তখন আমি বললাম ভাইয়া এই টমটম দিয়ে সদর হসপিটালে নিলে আমার হাজব্যান্ডকে আমি বাঁচাইতে পারবো না, আপনারা আমাকে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে একটা গাড়ি জোগাড় করে দেন। তারপরে এক পুলিশ ভাইয়া, আল্লাহ ওনারা বাঁচায় রাখুক, উনি টাকা দিয়ে এক ড্রাইভারকে বলছে তুই নিয়ে যা, সাদা প্রাইভেট কার ছিল, তুই নিয়ে যা, ওদের নিয়ে যা হাসপাতালে। ওই ভাইয়া 20 মিনিট লাগছে নিতে ভাইয়া, এর মধ্যে আমি গাড়ির মধ্যে সমানে পাঞ্চ করতেছি, তখন আর হুঁশ নাই, ওর ঘাড় ফেলে দিছে। তখন আস্তে আস্তে দেখলাম ওর হাত পা ঠান্ডা। আমি বলছি সৌরভ, খালি একটা কথাই বারবার বলতেছিলাম, তুমি গেলে আমি, আমার কেউ নাই, তুমি আমাকে কথা দিয়েছো আমার রেখা তুমি কোনোদিন কোথাও যাবা না। তারপরে আমি ইমার্জেন্সিতে ওরা ঢুকাই দিলাম হাসপাতালে। এখন ওরা আমাকে, পুলিশ এবং যারা আছে সবাই আমার অবস্থা দেখে, গরু কাটলে একটা মানুষ যেভাবে মানে চিৎকার, যেভাবে ইয়ে করে দাপটা, মানে মানুষ লাফালাফি করে, আমি ওইরকম করতেছিলাম ওই টাইমে। আমি বলতেছিলাম ডাক্তারকে, ভাইয়া যেভাবে হোক করে বাঁচান আমার হাজব্যান্ডকে, আপনারা যে আর্টিফিশিয়াল শ্বাস দিয়ে হোক, ভেন্টিলেশনে দিয়ে হোক, লাইফ সাপোর্টে দিয়ে হোক, আপনারা ওটা বাঁচায় রাখেন, ও বাই চান্স আমি এটা জানবো। তারপর আমাকে ওইখান থেকে বের করে দিল, ইমার্জেন্সি রুম থেকে ডাক্তার বের করে, পুলিশ সহ এসে আমাকে বলছে আপা আপনি শান্ত হন, আপনি নিজে স্ট্রোক করবেন, আপনি নিজে মারা যাবেন। আমি বললাম আমি, বলছি আপনার কেউ আছে এখানে? আমি বললাম আমার কেউ নাই, আমার এখানে কেউ নাই, আমার কাছে কারোর নাম্বার নাই, মুখস্থ কিচ্ছু নাই। আমি পুলিশকে বললাম যে আমি কারো নাম্বারও নাই, ওর বোনরা থাকে এখানে, এরকম এরকম জায়গায় ওর বোনরা থাকে, ওর বোনের বাসায়, কিন্তু আমার কাছে নাম্বার তো মুখস্থ নাই, শুধু আমার আম্মু আব্বুর নাম্বার ছাড়া। তারপর আমি পুলিশকে বললাম আমার আম্মুর নাম্বার মুখস্থ আছে। ওনারা আমার আম্মুকে জানায় যে এরকম আপনার মেয়ের জামা এরকম এরকম, বলে যে আম্মু বলে কি, মানে আম্মু শুনে অসুস্থ, আম্মুর সাথে সাথে আম্মু সন্ধ্যার পর রাস্তায় একটু হাঁটতে বেরোইতো, এটা শুনে আম্মু নাকি রাস্তার মধ্যেই পড়ে গেছে, মানুষ টানুষ ধরে ঘরে নিয়ে আসছে। আম্মু খালি বাসা বলতেছে যে আমার আব্বুকে চিৎকার দিয়ে বলছে যে সৌরভ নাকি এমন করছে, তুমি তাড়াতাড়ি ওর বাবারে জানাও, কারণ আমি ওর বাবার নাম্বার মুখস্থ নাই। আমার আব্বা তার বাবারে ফোন দিছে, আপনি কি কিছু জানেন যে সৌরভ সুইসাইড করছে? বলে যে আপনি তাড়াতাড়ি যান। বলে যে আমি কি করবো, এত রাত্রে আমি আসতে পারবো না। আল্লাহ উপর আল্লাহ রে সাক্ষী রেখে আমি বলতেছি, উনি ডাইরেক্ট বলছে আমি কি করবো, আমি এখন এত রাত্রে আসতে পারবো না। এই উত্তরটা কেন দিল? আমার প্রশ্ন পুরা বাংলাদেশের কাছে যে এই উত্তরটা উনি কেন দিছে? তখন আপন বাপ আমার মা তখন ছেলে মরে গেছে, তখন সেটা বলছে মরে গেছে, সেটাও আমার বাপ, আমি তখনও ডিক্লারেশন পাই নাই যে ওর মারা গেছে। আমি বলছি, ওরা বলতেছি কি আপু আপনি শান্ত হন, আছে 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 ভাইয়া আছে, এটা বলতেছে। হঠাৎ করে দরজাটা একটু খুলছে, আমি তো ওই দরজার দিকে তাকায় আছি, দেখি কি একটা সাদা কাপড় দিয়ে ওর 2টা আঙ্গুল বাঁধতেছে। ভাইয়া তখনই আমি বুঝলাম যে আমি আর এই দুনিয়াতে নাই, আমার সৌরভও নাই, আমি আর বাঁচাইতে পারলাম না আমার সৌরভ রে। আসল অপরাধী তো আমি, তাইলে আমি বাঁচাইতে পারি নাই, আমি আর বাঁচাতে পারি না আমার সৌরভকে। ওর বাপ মা আসলো কতক্ষণ পর? ও আসে নাই তখনও। তারপর আমার বাবা তো জানাইছে, আমার আম্মার সাথে সাথে ঢাকা থেকে রওনা দিছে, লন্ডন এক্সপ্রেস গাড়িতে রওনা দিয়ে দিছে। আমরা একটু পরে ফোন দিয়ে বলতেছে ও তারপর হচ্ছে পুলিশ আসলো আর এক ডাক্তার আসলো, বলে আপনার কি কেউ আছে? আমি বললাম হ্যাঁ আমার আম্মু আসতেছে। বলে যে আপনার হাজব্যান্ড তো নাই, ওনাকে আমরা মর্গে রাখবো আজকে ফ্রিজে। আমি লাফায় দাঁড়ায় গেলাম, বলে যে আপনি শেষ দেখাটা একটু দেখেন আসেন। ও ট্রলি দিয়ে দেখলাম লাশটা বের করছে। আমি বললাম কিসের মর্গে নেন আপনারা, লাশ মর্গে নেয়, সৌরভকে কেন মর্গে নেবেন? মর্গে তো লাশ নেয়। সেটা হচ্ছে রাত 8টার সময় ঘটনা, ডিক্লারেশন দেয়। আমি আম্মুকে আবার ফোন দিয়ে, আম্মু বাসের মধ্যেই চিল্লাইতে থাকে, ওখানে বাসেও নাকি অজ্ঞান হয়ে গেছে। আম্মুকে ওই বাসের পাশের 2 যাত্রীরা খুব কষ্ট করে হ্যান্ডেল করছে। পুলিশ যখন এখান থেকে ফোন দেয় হাসপাতাল থেকে তার বাবাকে, আমার আম্মার কাছ থেকে নাম্বার নিয়ে, পুলিশকেও একই সেম আনসার দিচ্ছে আমি আসবো কিভাবে, এত রাত্রে আসতে পারবো? আচ্ছা উনি আসতে পারবে না কারণ দ্বীপ, ওনার মেয়েরা উপস্থিত সদর হসপিটাল থেকে কিছু দূরে, ওনার মেয়ের জামাই থাকে, 2 মেয়ে ওখানে উপস্থিত। আমার প্রশ্ন হলো ওরা কেন আসলো না ওর ভাইকে দেখতে? কেন আসলো না? আপন ভাই মারা গেছে, কেন আসলো না?
আমি হসপিটালে একলা, তারপর যখন মর্গে নিয়ে যাই আমি এইভাবে জড়া ধরে পিছনে পিছনে দৌড়াইতেছি আর বলতেছি আমার সৌরভটা নিয়ে নাও, বাইচা আছে, ওকে নিয়ে না, লাশ মর্গে না, আমার সৌরভকে আপনারা মর্গে নেন না বলে মর্গের গ্রিল ধরে এভাবে বসে আছি, ওর ভেতরে নিয়ে গেছে। এই গ্রিল ধরে এভাবে বসে আছি, একটা মানুষও আসে না, একটা মানুষও আসে না, আমার পাশে কেউ ছিল না, আমি একলা একলা এই রাত্রে 12:30 1টা পর্যন্ত আমি একলা একলা এই মর্গের গ্রিল ধরে বসে আছি। একটা মানুষ এ পর্যন্ত আসলো না। লাস্টে পুলিশ এসে বলছে আপা আপনি এখানে থেকে কী করবেন, এই মর্গের সামনে থেকে কোনো লাভ নাই, যে হোটেলে ছিলেন ওখানে আপনাকে ফেরত যেতে হবে, ওখানে তদন্ত অফিসার আসবে, আপনার ওই রুমে যেতে হবে, সব কিছু আপনাকে নিয়ে দেখবে। তারপর ওখান থেকে আবার হোটেলে ফিরে যাই। তারপরেই তো তদন্ত হয়েছে, দেখার পর 3 দিন আমাদের ওখানে থাকতে বললো। ওর ফ্যামিলির মানুষ আসলো। ও আচ্ছা, এর মধ্যে ফ্যামিলির মানুষ আসছে। পরের দিন আমরা থানায়, আমাকে পুলিশ বললো আপনি কি কোনো মামলা দিবেন তার শ্বশুর শাশুড়ির নামে? ভাইয়া দেখেন, তখনও আমি বলছি না আমি কোনো মামলা দিব না ওদের নামে। এবং এই পুরো দিনের মধ্যে তারা কেউ আসে নাই? না, পরের দিন 12:30টার সময় দুপুরে তার বাবা, তার ছোট বোন আর তার একটা চাচাতো ভাই আসে। আমরা থানায় তখন লিখিত আমাদের বলতেছি দিতে, ওসি স্যারের সাথে আমরা দেখা করব। আমাকে বলছে আপনি কোনো মামলা দিবেন? আমি বলছি না আমি কোনো মামলা দিব না। তাইলে একটা লিখিত দেন আমাদের কীভাবে মারা গেছে। ওরা মর্গে চলে যাচ্ছে এসআইকে নিয়ে। আমি বললাম আমি মর্গে যাব, আমার হাজব্যান্ডকে আমি আমার ওর চাস্তো ভাইয়ের পায়ে ধরে ফেললাম। ও চাস্তো ভাই বললো কি তুমি এখানে থাকো, আমরা যাই, যাওয়ার সময় তোমাকে আমরা নিয়ে যাব, মানে লাস্টে নেওয়ার সময় আমাকে নিয়ে যাবে বললো। আমরা পোস্টমর্টমটা করাই। আর ওর বাবা কাছেও আসে নাই, ওখানে দূরে দাঁড়ায় আছে, ওর বাবা দূরে ওই দিকে দাঁড়ায় আছে, কাছে আসে নাই। আমারে বললো তুমিও থাকো এখানে, এখানে বসা থাকো, একদম গেটের মাথায় ওর বাবা। তো এসআইকে নিয়ে ওরা চলে গেলো মর্গে। আমাকে এর মধ্যে আটকাইলো যে লিখিতটা দিতে, লিখিত দিয়ে আপনি যান মর্গে। আমি লিখিত দিলাম, লিখিত দিয়ে পরে আমি মামলা করব না, যে আমি আর কোনো মামলা টামলা করবো না, ওদের নামে মামলা করে দিলাম। ওরাও নাকি আমার নামে কোনো মামলা করবে না এবং নেয় নাই, ওই সময় মামলা করবে না বলছে, আমিও করব না এটা বললাম। আমি মর্গে দৌড়ায় গেলাম লিখিত দিয়ে যে আমি লাশটা দেখবো এবং লাশের সাথে যাব। আমি গিয়ে দেখি তারা 15 মিনিট আগে লাশ নিয়ে চলে গেছে, আমাকে নেয় নেয়, আমাকে জানায় নাই। শেষ দেখাটাও আমি আমার স্বামীকে দেখতে পারি নাই ভাইয়া। কি বলো? শেষ দেখাটা আমাকে দেখতে দেয় নাই। মানুষ বলে যে কান্না নাকি অভিনয় ভাইয়া। সে যদি আমার চেয়ে বড় লোক হইতো, সে যদি আমার চেয়ে অনেক টাকা পয়সার মালিক হইতো, সে যদি আমার নামে ব্যাংক ব্যালেন্স রেখে যাইতো, তাহলে আমি তাকে মেরে ফেলতাম। এখন যে তার বাবা বলতেছে আমি তার ছেলেকে হত্যা করছি, এতদিন যেই সন্তান বেঁচে থাকতে তার নিজের বাড়িতে স্থান পায় নাই, সেই সন্তানকে নাকি আমি হত্যা করছি বলতেছে। স্যার বললো যে আসলে উনি যেহেতু ওখানে ছিল, এখন এখানে থাকতে হবে, আবার উনি কুতুব দিয়েও যেতে পারবে না, আপনারা ঢাকাও যেতে পারবে না। 3 দিন আমরা অবজারভেশন করব, দেখব 3 দিন পর যদি আমাদের মনে হয় ওনাকে আইনিগতভাবে আমাদের কাছে হেফাজতে রাখতে হবে রাখবো, আর না হলে আপনারা চলে যাবেন। 3 দিন ওরা দেখলো, কারণ ওই সময় 3টা দিন পুলিশ নিজেরা সাক্ষী যে আমি কি করছি, একলা ফাইট করছি ওখানে, হোটেলে প্রত্যক্ষদর্শীরা পর্যন্ত সাক্ষী দিয়েছে। জানো তোমার সবটা শুনে মনে হইলো যে শুধুমাত্র ওর টাকা ইনকাম করতে না পারা, ও যে বেকার, এই একটা দোষে ওর পুরো ফ্যামিলি সবাই মিলে ওরে মরতে বাধ্য করলো। মাঝখানে ভিকটিমটা হইলা তুমি। এত বড় জায়গা ছেড়ে জামাইয়ের ভালোবাসার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য, পরিবারের ভালোবাসা পাওয়ার জন্য তুমি যা করলা, কোনো কিছু দিয়েই আটকানো গেল না। এজন্য নিজেকে অপরাধী মনে হয় ভাই, এমন হয় যে আমি বাঁচাইতে পারলাম না কেন। আর কি চেষ্টা করবা? তারপর 3 দিন আমরা কক্সবাজার থাকলাম। তারপর ওখান থেকে বললো যে না আমার নামে কোনো, কারণ আমি, সে তো বলছে মেয়েটা তো 2 দিন পরে তারা আসছিল আমার নামে মামলা করতে, কারণ ওইখানকার কিছু মানুষ মিলে ইনফ্লুয়েন্স করে মামলা করতেছিল। পুলিশ বলছে আমরা দেখছি সে কি করছে এবং সে পলাও যায় নাই, সে এখানে থেকে একা ফাইট করছে। আপনারা কোথায় ছিলেন ওই দিন রাতে? আপনারা কেন আসেন নাই?
Anyway, আমি চাইবো তুমি বোন তোমার জামার জন্য যারা এখন দেখছে তাদের এই কোটি মানুষ যারা দেখছে তাদের কাছে দোয়া চাও, আল্লাহ যেন তার ভুল। আমি সবার কাছে একটা কথা বলি, আমি নিজেকে নিয়ে আর ভাবতেছি না, আমি শুধু আছি অপেক্ষায় যে সত্যিটা তো একদিন না একদিন বের হয়ে আসবে। আমি শুধু চাই আমার সবার কাছে এই দেশবাসীর কাছে আমার একটাই যে আমার সৌরভ যেভাবে গেছে ওইটা তো আসলে আমাদের মুসলিম আইনে মুসলিম ধর্মে এটা তো আসলে খুব কবিরা গুনাহ। এই জন্য বলতেছি যে আল্লাহ আসলে যেন মাফ করে। আমি তার উপর সন্তুষ্ট ছিলাম স্ত্রী হয়ে, আল্লাহ যাতে সন্তুষ্ট হয়ে তারা মাফ করে দেয়, আপনারা খালি এটা দোয়া করবেন। আর কিন্তু যিনি আমাকে কালকে আমি কবরের ছবি দেখার জন্য এখানে অনেককে মেসেজ করছি, একজন আমাকে পাঠাইছে কবরের ছবি পাঠায়, তিনি আমাকে ফোন দিয়ে বলতেছে কবরের মাটিটা পর্যন্ত তোমার শ্বশুর দেয় নাই, বাবা হিসেবে মাটি দেয় যে সে মাটিটা পর্যন্ত তোমার শ্বশুর দেয় নাই, আর কবরটা একদম হয়ে আছে। আমি বললাম আমি টাকা পাঠাবো, আপনারা কবরের চারপাশে বেড়া টেরা লাগান, নাম প্লেট করতে বলছি, সব কিছু করে দিব, আমি দিব সব কিছু। কাকা আমার ওর চাচা সৌরভের এক চাচা ফোন দিছে, আপনারা সব কিছু ব্যবস্থা করেন, আমি এগুলো টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনারা করেন। এখন আমি তো আর যা দেখতে পারতেছি না, আমার তো এটা ছাড়া আর কিছু করণীয় নাই, দোয়া করা ছাড়া, নামাজ পড়া ছাড়া। আমি আজকে 1 মাস ধরে ভাত খাই না, কারণ ও ভাত পছন্দ করতো ভাইয়া, ও খুব ভাত পছন্দ করতো, আমি 1 মাস ধরে ভাত খাইতে পারি না। আমার তখন মনে হয় যে সৌরভ তো ভাত খায় না। আর ওই ভাতের প্লেটের মধ্যে তোর চোখের জল, ওর চোখের পানি পড়তো। আমি খালি বলি আমার সৌরভ তো 1 মাস, আম্মু বলে তুমি যদি ভাঙা পড়ো তাহলে তো তুমি তো কখন এরকম ভাঙা পড়ো না, তুমি তো অনেক স্ট্রং একটা মেয়ে ছিল। আমার সৌরভ এমন করে দিয়ে গেছে, আজকে আমার পরিবর্তন, আমার এই পোশাক, আমার এই পর্দা, আমার স্বামীর কারণে আজকে আমার আমি তার মন থেকে খাস করে আল্লাহর কাছে চাই। এবং ও আরেকটা কথা বলি ভাইয়া, শেষ কথাটা হচ্ছে সৌরভকে 13 বছর আগে তারা আরেকটা বিয়ে করাইছিল, এটা আমি পরশুদিন শুনতে পারছি। মরার 1 মাস পর মারা গেছে ও, কালকে 1 মাস হয়েছে। এর 3 দিন আগে তার চাচাতো ভাই আমাকে জানাইলো, ছবি পাঠাইলো, 13 বছরের একটা ছেলে আছে, সে ছেলে থাকতে সেই বাবার পরিচয় দিতে পারে নাই, এই ফ্যামিলিতে উঠাইতে পারে নাই, শুধু ওই মেয়ে গরিব বলে ওই মেয়ে বাবার পরিচয় ছেলেকে দিতে পারে, ছেলেকে বাবার পরিচয় দেওয়াইতে পারে না, এই ফ্যামিলি মাইনা নেয় নাই গরিব দেখে। এটা আমি পরশুদিন জানতে পারছি। তাহলে বুঝেন ও এটা আমাকে জানায় নাই, কারণ ও আসলে ওই বউটাকে তার স্বীকৃতিও দিতে পারে নাই ওই বাচ্চাকে। আমি এগুলা নিয়ে কোনো রাগ নাই, কিচ্ছু নাই। মানুষ বলে যৌতুক নাই দেশে, মানুষ বলে অত্যাচার নাই, কিছু নাই, গৃহ নির্যাতন নাই। হ্যাঁ, সবাই বলে সৌরভ ভাই আত্মহত্যা করার মতো মানুষ না, মানুষ না। আমি নিজের চোখে নিজে যা দেখছি, আমি যা উপলব্ধি করছি, আমি যা ফেস করছি, প্রত্যেকটা মানুষ এসে একটু 7 মাস না 1 বছর না, শুধু 2টা দিন ওর বাড়িতে গিয়ে থাকুক। আমি আর পারছি না কেড়ে নিতে, আমার গলা ভেঙে আসছে অসংখ্যবার। আমি আমার আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করি। একটা মানুষ আত্মহত্যার মতো পথ বাইছে নিছে শুধুমাত্র তার নিজের বাড়িতে, নিজের জায়গায়, নিজের ঘরে একটা বেলা থাকতে পারার পারমিশন না পেয়ে। সৌরভকে আল্লাহ যেন মাফ করে দেন।